এই কর্মকাণ্ড নিষিদ্ধ করে আওয়ামী লীগের কর্মকাণ্ড কখনো দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের কি কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ আছে নাকি অন্য কোথাও বন্ধ আছে? আওয়ামী লীগের কর্মকাণ্ড চলছে। বাংলাদেশে তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু লন্ডনে দেখলাম যে ডেমনস্ট্রেশন করতে বাংলাদেশেও লন্ডনে বেশ হয়, বাংলাদেশে ডেমনস্ট্রেশন হয়, সেগুলো পত্রিকায় লিখতে দেওয়া হয় না, সেগুলো টেলিভিশনে প্রচার করতে দেওয়া হয় না। এবং আজকে গণমাধ্যমের স্বাধীনতা, আপনি যদি, আমি তো গণমাধ্যম বিষয়ক মন্ত্রী ছিলাম 5 বছর, দলের প্রচার সম্পাদক ছিলাম 7 বছর, এবং আজকে গণমাধ্যমের স্বাধীনতার দিকে একটু তাকান, আপনি তাকিয়ে দেখেন কয়শো সাংবাদিক আজকে গ্রেপ্তার, কত শত সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা বা হত্যা চেষ্টা মামলা, এবং বিদেশে ছিল তার বিরুদ্ধে হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা। এবং আজকে সাংবাদিকদের যে সমস্ত সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, সিপিজে থেকে শুরু করে নানা সংগঠনগুলো বলছে পৃথিবীর সবচাইতে যে 10টি দেশ সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ বা সাংবাদিকতা যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে বাংলাদেশ একটি। সেখানে তো কোনো কিছু প্রচার করতে দেওয়া হয় না। আমাদের চরিত্র হনন করার জন্য নানা ধরনের সংবাদ প্রচার করা হয়েছে, পুশ করে সংবাদ প্রচার করা হয়েছে। প্রথম চেষ্টা ছিল কয়েক মাস হচ্ছে আওয়ামী লীগের নেতাদের চরিত্র হনন, তাদেরকে দুর্নীতিবাজ বানানো, চরিত্র হনন। আমরা প্রতিবাদ দিয়েছি, সেই প্রতিবাদ সবাই না। আমি তো দলের প্রচার সম্পাদক, গণমাধ্যম তথ্য সম্প্রচার মন্ত্রী থাকার কারণে সাংবাদিকদের সাথে ব্যাপক আমার সম্পর্ক আছে, এবং সেটি শুধু সেই কারণে নয়, আমি দীর্ঘদিন ধরে, আমি যখন ছাত্রলীগের একেবারে কলেজের শাখার সাধারণ সম্পাদক, তখন থেকে আমি প্রেস রিলিজ লিখি এবং গণমাধ্যমে দিয়ে আসতাম। তখন তো ফ্যাক্স ছিল না, তখন ইমেল ছিল না, তখন গিয়ে গিয়ে দিয়ে আসতে হতো। সংবাদকর্মীর মতো কাজ করেছে। সুতরাং আমার সাথে দীর্ঘ 40, 45, 46 বছরের একটা সম্পর্ক আছে গণমাধ্যমের সাথে। তো তারা কিন্তু বলে, গণমাধ্যমের কথা যদি আসে তাহলে তো বলে যে একটু ১৫ বছরে আমি অনেকেই কথা বলতে পারেনি। আমি যারা একটু এখন কথা বলতে পারছে, আবার অনেকে এখন কথা বলতে পারছে না। মানে স্বাধীনভাবে নিউজ প্রকাশ করতে পারছে না। সেরকমও তো একটু বলি। দাবি আছে। তো তাদের বক্তব্য হচ্ছে যখন আমরা রিজয়েন্ডার দিয়েছি, তখন বললো যে আমাদের রিজয়েন্ডার ছাপাতে নিষেধ আছে, পারবো না। আমাদের সময় কেমন ঘটেছে, রিজয়েন্ডার দিলে রিজয়েন্ডার পত্রিকা ছাপায় নাই বা সরকার থেকে নিষেধ করা হয়েছে। আমি যখন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম তখন আমার বিরুদ্ধে পত্রিকা নিউজ করতো, টেলিভিশনও নিউজ হয়েছে। এখন তথ্য সম্প্রচার মন্ত্রী বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে, উপদেষ্টার বিরুদ্ধে নিউজ, উপদেষ্টাকে প্রশ্ন করেছে, সেজন্য সাংবাদিকের চাকরি চলে গেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে কি? এমনকি পাকিস্তান আমলে, আইয়ুব খানের আমলেও কি ঘটেছে যে ক্ষমতাসীন কাউকে প্রশ্ন করার কারণে তার চাকরি চলে গেছে? এবং এইভাবে সাংবাদিকদেরকে গণহারে হত্যা মামলা দেওয়া, গ্রেপ্তার করা, এটি কি আমাদের দেশে কখনো ঘটেছে? কখনো ঘটেনি। কিন্তু আপনি তথ্য মন্ত্রণালয়ে ছিলেন বা আপনি অনেক মানে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন। কিন্তু বলা হয় যে টক শোতে যারা যেত, টক শোর বক্তারা তাদেরকে টেলিভিশনের পক্ষ থেকে নির্দিষ্ট একটা টাইম বলে দেওয়া হতো যারা বিপক্ষে বলতো। মানে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যখন কথা বলতো। আওয়ামী লীগ এবং সরকার, তাদের লিমিটেশন থাকতো। তো সেই জায়গাটা থেকে অনেকে মুক্তি পেয়েছে। টক শোতে এখন সেই পজিশনে পড়তে হয় না। এমনটা অনেকে বলছেন। সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত টক শোতে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, টক শো তো বলাই হতো শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে তো খুবই কম। আওয়ামী লীগের পক্ষে হয়তো 20%, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার কথা বলছি। আর 80% হচ্ছে সরকারের বিরুদ্ধে বা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বলা হতো। আর এখন যারা এই গল্পগুলো বলছে, তারা বর্তমান সরকারের আনুকূল্য পাওয়ার জন্য বা তাদের সাথে সম্পর্ক আপনার ঠিক রাখার জন্য, অথবা তাদের উপর যাতে খড়গ নেমে না আসে, সেজন্য এই সমস্ত কথাগুলো বলছে বেশিরভাগ ক্ষেত্রে। জি, আপনি নির্বাচনের প্রসঙ্গে একটি কথা বলেছিলেন যে পার্সেন্টেজ অনেক হাই ছিল ২০২৪, ১৮ বা ১৪ তো আপনারা মানে এক ধরনের নিজেরাই নির্বাচনের মতো অবস্থা। তো সেখানে পার্সেন্টেজ হাই বলছেন কিন্তু আবার বলছেন যে নির্বাচনটা ঠিকমতো মানে সব দলের অংশগ্রহণে হয়নি। আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিই। আপনি 79 এর ইলেকশন সম্পর্কে হয়তো আপনার ধারণা নাই। 79 এ হয়তো আপনার জন্ম হয়েছে কিনা আমি জানি না। তখন আমি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এবং তখন আমি প্রথম ভোটার হই। তার আগে ভোটার হয়েছি। তো এখন 79 এর ইলেকশনে যখন আওয়ামী লীগের সবচেয়ে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড 77 সালে শুরু হয়, এরপরে 76 সালে শুরু হয় সীমিত আকারে, তারপর 77 সালে। তো তখন আওয়ামী লীগের সবচেয়ে নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থার মধ্যেও আওয়ামী লীগ ভোটের পার্সেন্টেজে প্রায় 35% ভোট পেয়েছিল এই দল। আপনি হুম। ইতিহাস যদি দেখেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির সর্বনিম্ন হার। সেই দলকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন, যেই দলের নেতৃত্বে দেশটাই স্বাধীন হয়েছে। আজকে আজকে যে আমরা বাংলাদেশ পরিচয় দিচ্ছি, এই দেশটাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ। এটা আমি একটু বিশ্লেষণ করে বলি। যখন ৭১ সালে কিন্তু একটি সরকার ছিল, যেটিকে মুজিবনগর সরকার বলা হয়, যেটি বাংলাদেশের প্রথম সরকার। হুম। সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাদের নেতৃত্বে সরকার ছিল। সেই সরকারে আমরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের কথা বলি না? সেই সরকারেই কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডারদের নিয়োগ দিয়েছিল। প্রত্যেক সেক্টর কমান্ডার ৪০০ টাকা করে ভাতা পেত সেই সরকারের কাছ থেকে। এবং দেশ ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পর সেই সরকার যুদ্ধকালীন সময়ে কলকাতায় স্টেশন ছিল। সেই সরকারেই এসে কিন্তু দেশ পরিচালনা শুরু করেছিল। কারণ সেই সরকারই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং আওয়ামী লীগেই ম্যান্ডেট পেয়েছিল দেশ পরিচালনার ৭০ নির্বাচনে। সুতরাং যেই দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, যেই দল এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, আপনি সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিলেন। নিষেধের প্রসঙ্গ তো এসেছে এর জুলাই আন্দোলনের বিষয়টি নিয়ে। তো সেখানে আপনাদের কি কোনোই ভুল ছিল না? আপনি কি সেটা দাবি করবেন? আমি আমি প্রত্যেক সরকারেরই ভুল থাকে। কোন সরকার পৃথিবীতে আজ থেকে ৫০০ বছর আগ পর্যন্ত কিংবা আজ থেকে ৫০০ বছর পর পর্যন্ত একেবারে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না বা পারেনি। কারণ প্রত্যেক সরকারেরই ভুল থাকে। আমাদেরও নানা ভুল ছিল সরকার পরিচালনা করার ক্ষেত্রে। কিন্তু এই ভুল-ভ্রান্তির মধ্য দিয়েও যেটি সত্য, সেটি হচ্ছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ $৮০ বিলিয়ন অর্থনীতি থেকে সেটি প্রায় $500 বিলিয়ন অর্থনীতিতে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম $500 থেকে সেটি প্রায় $৩,০০০ উন্নীত হয়েছে। দারিদ্র্য ৪১% থেকে সেটি ১৮% নেমে এসছে। অতি দারিদ্র্য ২২% থেকে ৫% নেমে এসছে। এই ভুলভ্রান্তির তো মধ্যে সেখানে আপনি দুর্নীতির বিষয়টা কি বলবেন? আসছি একটি একটি বলি আমি। এবং এবং হ্যাঁ, সবসময়ই দুর্নীতি ছিল। আমাদের সরকারের সময়ে দুর্নীতি ছিল না তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও দুর্নীতি আছে, যুক্তরাজ্যেও দুর্নীতি আছে এবং হুম। এ প্রত্যেক দেশেই কম বেশি দুর্নীতি আছে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে একটু কম আছে। কিন্তু সব দেশেই কম বেশি দুর্নীতি আছে। আমাদের সময়ে যে দুর্নীতি ছিল না তা নয়। কিন্তু দুর্নীতির অপরাধে আমাদের এমপিরা জেলে গেছে আমরা সরকারে থাকাকালীন। আমাদের এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ? আমরা সরকারে থাকাকালীন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করত। সুতরাং অ্যা দুর্নীতি ছিল। হ্যাঁ, সেটা হয়তো আমরা আরো বেশি একটু লাগাম টেনে ধরতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সবসময় ছিল। কিন্তু প্রধানমন্ত্রী একার পক্ষে সবকিছু করা সম্ভবপর না। সুতরাং ছিল। এবং আজকের কথা শুনুন, আজকে একজন এপিএস এর মাত্র ৬ মাসে কি আমরা কাহিনী শুনছি। আর অন্যান্য কাহিনীগুলো কি শুনছি। আমরা তো প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিলাম। বা ১৬.৫ বছর। ১৬.৫ বছরের একটু বেশি। মাত্র ৬ মাসে যা ঘটেছে সেটির সাথে ১৬ বছর ১৬.৫ বছরের একটু তুলনা করুন। তো হুম। দুর্নীতি যে ছিল না তা নয়। তবে আমাদের যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে আমাদের কি ভুল ছিল? অবশ্যই আমাদের ভুল ছিল। আমি মনে করি যে শুরুতেই যদি ছাত্রদের সাথে আমরা আলোচনা করে বিষয়টিকে পুরোপুরিভাবে আদালতের উপরে ছেড়ে না দিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান হতো, তাহলে যারা কুচক্রী ছিল, যাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যারা হুম। ছাত্রদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তারা সেই সুযোগটি পেত না। এটি অবশ্যই আমাদের ভুল ছিল। তো সেখানে আপনি কি মনে করেন যে আপনাদের সেই কারণে ক্ষমা চাওয়া উচিত? মানে জুলাই আগস্টে যা ঘটেছে, এতজনের প্রাণ গেল, এখনো হসপিটালে পড়ে আছে। আ যাদের বাচ্চারা মারা গিয়েছে তারা এখনো কান্নাকাটি করে, আমাদের সাথে লাইভে আসে। তো আমি প্রচন্ড একটু কষ্টের আমি এ বিষয়। আমি এ ব্যাপারে একটু বিশ্লেষণ করি। এখন ছাত্রদের ঘরের মধ্যে আপনার সাইলেন্সার ফিট করা, ওই যে আপনার দূরবীন ফিট করা অস্ত্র পাওয়া যাচ্ছে। যে অস্ত্র জুলাই আগস্টে ব্যবহার হয় ছাত্রদের বাড়িতে। এই সরকারই উদ্ধার করছে, সেনাবাহিনী উদ্ধার করছে। এবং আজকে যে মৃত্যুর ১ম এ বলা হলো যে ২০০ জনের মতো মারা গেছে। তারপর বললে ৪০০ জন। তারপর দেখলাম ৮০০ জন। তারপর বলে ১৪০০ জন। তারপর বলে ২০০০ জন। কোন তালিকা নাই। এবং অনেক জুলাই আগস্টের শহীদ এখন আবার সশরীরে ফেরত এসছে। প্রায় শখানিক। শখানিক যাদেরকে শহীদ বলা হয়েছিল প্রায় তারা ফেরত এসছে। এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখবেন যে ভিডিওতে তারা বলছে যে এমনকি কেন আজকে উপদেষ্টাদের মধ্যেও কেউ স্বীকার করেছে যে তখন একটি চক্রান্ত হয়েছে এবং এই সরকার হটানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। উপদেষ্টাদের মধ্যে ২-১ জন হুম। বলেছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তিনি বলেছিলেন, তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন যে এই যে মানুষ যে মারা গেছে যেগুলিতে, সেগুলি তো পুলিশের হাতে নেই। এগুলি কোত্থেকে আসলো? এটি বলার ২ দিনের বা ৩ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।
আসলে ঘটনা কে ঘটিয়েছে? এবং জামাতের আমির সাহেব বলেছেন যে বিএনপির সাথে বাহাসের সময় যে আমি কিন্তু সব ফাঁস করে দিব। তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং আরেকজন সমন্বয়ক স্বীকার করেছে আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, আমরা যদি পুলিশের উপর হামলা না চালাতাম, আমরা যদি পুলিশ স্টেশন না পোড়াতাম, আমরা যদি বিটিভি না পোড়াতাম, তাহলে তো সরকারের পতন হতো না। এগুলো তো তারা নিজেরাই স্বীকার করছে। তো জুলাই, আগস্টে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডিউ রেসপেক্ট তার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি বলতে চাই তিনি আমেরিকায় গিয়ে বলেছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো করা। তো আসলে দায়টা কার? ইটস আ বিগ $1 million কোয়েশ্চেন। সুতরাং হ্যাঁ, এখানে সরকারের দায়, অবশ্যই সরকারের দায় আছে। সেটা হচ্ছে যখন এই মেট্রো রেল পোড়ানো হচ্ছে, আপনি কতগুলো পুলিশ মারা গেছে। আপনি তো নারী, একজন নারী পুলিশ, সে প্রেগনেন্ট, সে প্রাণ ভিক্ষা চেয়েছে, প্রাণ ভিক্ষা চেয়েছে যে আমার পেটে বাচ্চা, আমাকে মেরো না, তাকে মেরে ফেলা হয়েছে। পুলিশকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে লাশ। আমাদের নেতাকর্মীদের আপনার অনেককেই পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে রংপুরে, গাজীপুরে, বিভিন্ন জায়গায় পিটিয়ে। আজ বাংলাদেশের যে কোনো সভ্য সমাজে কোনো একটি কুকুরকেও যদি কেউ পিটিয়ে মারে, মানুষ কিন্তু প্রতিবাদ করে। এবং বাংলাদেশে জুলাই আগস্টে আমাদের নেতাকর্মীদের এবং পুলিশকে পিটিয়ে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বিভৎসতা, এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি। কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং কারা মেটিকুলাস ডিজাইন করেছে, আজকে তো আস্তে আস্তে কথাগুলো ফাঁস হচ্ছে। আমাদের ব্যর্থতা হচ্ছে, আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা সেই ষড়যন্ত্র শনাক্ত করতে পারিনি, আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারিনি এবং সময় মতো আমরা ছাত্রদের সাথে বসে জিনিসটা সমাধান করতে পারিনি। আর এখানে আমার একটি প্রশ্ন, যে যেখানে সরকার কোটা বাতিল করেছিল, সেখানে হাইকোর্টের একটা বেঞ্চ কেন স্বপ্রণোদিত হয়ে আপনার একটা আপিলের প্রেক্ষিতে, অবশ্য একটি পিটিশনের প্রেক্ষিতে করেছে, তো কেন তারা এই কোটা পদ্ধতি বাতিলের রায় দিল? আমার তো মনে হয় ষড়যন্ত্রের সাথে তারাও যুক্ত ছিল, এই ধরনের আনরেস্ট করার জন্য তারাও যুক্ত ছিল। আপনি যেই কথাগুলো বলেছেন যে আপনি যেটা দেখেছেন বা শুনছেন, এখন শুনছেন জুলাইয়ের আন্দোলনকে নিয়ে ঘিরে। কিন্তু আমরা তো এটাও দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে একজন পুলিশ কর্মকর্তা বলছেন যে একটা মারলে একটা যায়, বাকিটা যায় না। তো উনি তো এটা শুনছিলেন। এই চিত্র তো আমরা দেখেছি। তো সেটা কি বর্ণনা দিবেন? দেখুন, পুলিশ যখন আক্রান্ত হয়েছে, আপনি যখন আক্রান্ত হন, তখন আপনার কিন্তু সেলফ ডিফেন্সের অধিকার আছে আইন অনুযায়ী। বাংলাদেশের আইন অনুযায়ী, ইউকের আইন অনুযায়ী, যে কোনো দেশের আইন অনুযায়ী। আপনাকে কেউ যদি মারতে আসে, আপনি আত্মরক্ষার্থে আপনি কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করতে পারেন। পুলিশ সেই ক্ষেত্রে যখন আক্রান্ত হয়েছে, যখন রাষ্ট্র আক্রান্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি আক্রান্ত হয়েছে, পুলিশ নিজে আক্রান্ত হয়েছে, তখন পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। তখন কি পুলিশ মানে গুলি চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং সে একটা গুলি করলে যুদ্ধ জানে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় গুলি চালানোর বিপক্ষে ছিল, আমি জেনে বলছি, সবসময় এই বল প্রয়োগের বিপক্ষে। কিন্তু 5ই আগস্টে তো আমরা জানি যে সেনাপ্রধান রাজি হয়নি দেখেই ওনাকেও রিকোয়েস্ট করা হয়েছিল। এগুলো গল্প, এগুলো আপনি কোত্থেকে শুনেছেন? সেনাপ্রধান আপনাকে বলেছে না কে বলেছে? এই যে গল্পগুলো ছড়িয়ে দেওয়া হয়, তো মাননীয় প্রধানমন্ত্রী তো চাইলে ক্ষমতায় থাকতে পারতো, আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতো। তিনি যদি ডাক দিত আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের তোমরা ঢাকায় আসো, গণভবনের চারপাশে আসো, আসতো না? অবশ্যই আসতো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন যে আমি এই ধরনের রক্তপাতের মধ্যে ক্ষমতায় থাকতে চাই না, আমাকে নিজে বলেছেন। সুতরাং তিনি যদি চাইতেন, তিনি কিন্তু আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতেন। তিনি চান নাই দেশে এই হানাহানি অব্যাহত থাকুক, সেজন্যই তিনি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাই। পদত্যাগ করেননি বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেননি, সেই বিষয়টি কি আপনি বলছেন নাকি উনি? না, তিনি যে পদত্যাগ করেছেন সেটি অর্থাৎ অডিও অর লিখিত কোনো কিছু তো নাই। এটা তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন যে তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে, আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ আছে কিনা? যদিও এখানে বলা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথাটা উল্লেখ আছে। তো বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন বা কি আমাদের প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না। তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচনের বিষয়ে, আগামী নির্বাচনে? দেখুন, প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা এখনো সরকার দেয়নি, কিন্তু
সরকার এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আছে সেটা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করে যেটি বলা হয়েছে, যদি এই হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, ঠিক কথা বলেছে। সেটি বলে যাওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটির সপক্ষে কোনো কিছু বলা হয়নি। সুতরাং আমি প্রচন্ডভাবে সন্দিহান আসলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন আদৌ হতে যাচ্ছে কিনা। এটি একটি প্রথম। সেখানে যৌথ বিবৃতিতে যেটা বলা হয়েছে, যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে বিচার যদি হয়, এই সংস্কার যদি হয় এবং সবকিছু অনুকূলে থাকে, আরো প্রিকন্ডিশন, দেয়ার আর মেনি কন্ডিশনস, এন্ড এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে। হবে এটা বলা হয়নি, করা যেতে পারে। কিন্তু সেই ঘোষণা দেওয়ার পর তারপর কিন্তু গিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। তো আমি মনে করি যে সরকারের আসলে সেই সময় নির্বাচন দেওয়ার কতটুকু ইচ্ছা আছে, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন প্রথমত। আর বিএনপি যেটি সন্দেহ করছে সেটা এপ্রিল মাস হচ্ছে নির্বাচনের জন্য কখনো উপযোগী সময় নয়। তো কেন এপ্রিল মাসকে বেছে নেওয়া হলো? 28শে এপ্রিল ঘূর্ণিঝড় হয়েছিল, আপনার মনে আছে? 91 সালে মনে আছে, এরকম পরিস্থিতি থাকে। শেষ করে নিই, আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি দেইনি এখনো। তো সরি, এই কারণে একটু এখন এবং এই নির্বাচন, এই নির্বাচনে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটিতে কখনো গ্রহণযোগ্য হবে না। যেই দলের পক্ষে প্রায় 50% মানুষ, যেই দলকে কোটি কোটি মানুষ যেই দলকে সমর্থন করে, যেই দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেটিকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সে নির্বাচন প্রথমত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত সেই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হলো সেটির স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে, দেশের স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে। সুতরাং তবে আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আর আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ হোস্টাইল আচরণ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আর আওয়ামী লীগকে যদি হাত পা বেঁধে বলা হয় পুকুরে ঝাঁপ দাও, তাহলে তো আওয়ামী লীগ সেই ক্ষেত্রে পুকুরে ঝাঁপ দিতে পারে না, সেটিও মাথায় রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে দেশে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। আর সেটি করতে হলে পরে আজকের যে এই প্রশাসন, সে সবার জন্য সমান আচরণ করেন। আজকে দেশ যে প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহের চোখে দেখছে। বিএনপি সন্দেহের চোখে দেখছে, আওয়ামী লীগের প্রতি তারা প্রচন্ড হোস্টাইল। আওয়ামী লীগকে তো তারা প্রতিপক্ষ ভাবছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। বিএনপি তাদেরকে বিশ্বাস করে না, এনসিপির মধ্যে বিশ্বাস করে না, আবার জামাতও প্রশ্ন রাখে এবং সবার আজকে সন্দেহের তীর তাদের দিকে। সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা বা গ্রহণযোগ্য একটি নির্বাচন করা তো কোনোভাবেই সম্ভবপর নয়। আদৌ নির্বাচন করা কতটুকু সম্ভব সেটি আমি জানি। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উনি যেটা বলেছেন, অংশগ্রহণমূলক বলতে ওনারা বোঝাচ্ছেন যে জনগণের অংশগ্রহণ, মানে সব দলের অংশগ্রহণ না। তিনি সেটি ঠিক সেভাবে বলেননি। এটি নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে এবং উইদিন ইউএন অলসো তার এই বক্তব্যের জন্য, আমি যতদূর জানি, আমি যেহেতু দেশের পররাষ্ট্র ছিলাম, উইদিন ইউএন এই নিয়ে সমালোচনা হয়েছে। এরপরে তিনি চুপসে গেছেন। আরেকটি বিষয় যেটা নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে প্রশ্ন উঠেছিল বা একটা আন্দোলন হয়েছিল, সেখানে আব্দুল হামিদের চলে যাওয়া। কিন্তু এই নিয়ে আব্দুল হামিদ চলে গিয়েছেন, এটা নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ হলো বিভিন্ন মহল থেকে। আবার উনি এবং ওই সূত্র ধরেই কিন্তু আন্দোলনটা হয়েছিল এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আবার কিন্তু আব্দুল হামিদ চলে আসলেন। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জনাব আব্দুল হামিদ সাহেব, মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি কিন্তু চলে যাওয়ার জন্য যাননি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতেই গিয়েছিলেন। তিনি পালিয়ে যাওয়ার জন্য যাননি। পালিয়ে যাওয়ার জন্য গেলে উনি এয়ারপোর্ট দিয়ে যেতেন না। এবং কারণ আব্দুল হামিদ সাহেবকে লুকিয়ে এয়ারপোর্ট দিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তো সুতরাং উনি কিন্তু চিকিৎসার জন্য যাচ্ছিলেন। কিন্তু সেটি নিয়ে যেভাবে একজন সাংবাদিক প্রশ্ন করার পর, আমার প্রশ্ন হচ্ছে যারা যে সমস্ত সাংবাদিক এ নিয়ে আপনার পত্রপত্রিকায় লিখেছেন, তারা সেভাবে লিখলেন কেন? আর দ্বিতীয়ত এই সাংবাদিকদের প্রশ্ন এবং লেখালেখির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে রিয়াকশন দিলেন, এটি তো অনভিপ্রেত। এখন আব্দুল হামিদ সাহেব প্রমাণ করেছেন যে তিনি আসলে পালিয়ে যাওয়ার জন্য যাননি, তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তিনি চিকিৎসা শেষ করে দেশে চলে এসেছেন। তো এই ধরনের আসলে কোন একটা হুজুগ তুলে দেওয়া এবং
একজন মানুষ, ইনোসেন্ট মানুষকে প্রশ্নবিদ্ধ করা, এগুলো সমীচীন নয়। যেগুলো দেশে আজকে হচ্ছে, এটি আসলে আমাদের দেশের জন্য কখনো কাম্য নয়, আমাদের সমাজের জন্য কখনো কাম্য নয়। নিশ্চয়ই আপনিও মনে করেন যে আজকে যে প্রতিটি মানুষ অস্বস্তির মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে, যেটি আমাদের দেশের জন্য সমাজের সত্যি। পালিয়ে যাওয়ার প্রসঙ্গে যেহেতু এসেছে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে আসলে পালিয়েও অনেকে গিয়েছেন। কেউ সীমান্ত দিয়ে গিয়েছেন, কেউ প্লেনে গিয়েছেন। তো সেই প্রসঙ্গে মানে অনেক কড়াকড়ির মধ্যে যারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গিয়েছেন, কিভাবে গেছেন? তার মধ্যে আপনিও একজন যে পালিয়ে না, আপনি চলে গেছেন দেশের বাইরে। আ তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? আমি কখনো এয়ারপোর্ট যাইনি। এই গল্পগুলো কিছু, কিছু সাংবাদিক সাজিয়েছিল। আমি ঘটনাটা বলি। আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি। কথা বলার ৫ মিনিটের মধ্যে সে টেলিভিশনে দেখছে আমাকে এয়ারপোর্টে গ্রেফতার করেছে। হুম, সে আমাকে ফের ফোন করলো। বলল যে, "তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেফতার করেছে। তুমি আসলে ভালো আছো?" আমি বললাম, "আমি তো এয়ারপোর্টেই যাইনি।" আমি তো টেলিভিশন দেখছি না তখন। আমার ওখানে টেলিভিশন ছিল না। আমি যেখানে ছিলাম। তো হুম, বলল যে, "তুমি কি আসলে কি ভালো আছো?" আমি বললাম, "আমি এয়ারপোর্টে যাইনি। আমাকে গ্রেফতার করার প্রশ্ন আসবে কেন?" এই যে কতগুলো আগের ফুটেজ দিয়ে এরকম একটা নিউজ করা, এই অর্বাচীনের মতো যে সমস্ত সাংবাদিক এগুলো করেছে, আজ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় এগুলোর। আর আমি অত বোকা নয় যে আমি সেই পরিস্থিতিতে আপনার এয়ারপোর্টে যাব। যেখানে আমার ফোনেই আমি বন্ধ রেখেছিলাম। আমার সমস্ত ফোনগুলোই বন্ধ ছিল। এমনকি ফোন সেট আমার সাথে ছিল না। আমার যে রেগুলার ফোন সেট সেগুলো আমার কাছে ছিল না। কারণ ফোন সেটের মাধ্যমে ফোন বন্ধ থাকলেও ফোন সেটের মাধ্যমে আপনি কোথায় আছেন সেটা ট্র্যাক করতে পারে। হুম। সেজন্য এমনকি আমার ফোন সেটও আমার সাথে ছিল না। আর বলছে যেখানে আমি আমার ফোন সেট আমার সাথে রাখিনি সেখানে আমি এয়ারপোর্ট কি জন্য যাব? এই যে গল্পগুলো বানানো, একেকটা গল্প। আমাদের বিরুদ্ধে নানা গল্প সাজিয়ে পত্র-পত্রিকায় যেভাবে আমাদের চরিত্র খনন করা হয়েছে, আমি আম আ নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে। এগুলোর তো আমি যদিও বা প্রত্যেকটিরই জবাব দিয়েছি। কিন্তু এইভাবে একজন রাজনীতিবিদের আপনার চরিত্র হনন হচ্ছে রাজনীতিবিদকে হত্যা করা। এবং যেভাবে এগুলো করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে নয়, অনেকের বিরুদ্ধে বেশিরভাগের ক্ষেত্রেই করা হচ্ছে, এটি আসলে সমীচীন নয়। এবং এই ক্ষেত্রে কিছু সাংবাদিক বাধ্য হয়ে এগুলো লিখতে বাধ্য হচ্ছেন। আবার কেউ, কেউ এগুলোকে আপনার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েও সেগুলো করছেন। এটি সমীচীন নয়। এবং আপনি আমার যে হুম, এয়ারপোর্টে যাওয়া সেটি বাংলাদেশের শীর্ষ আপনার টেলিভিশন চ্যানেলগুলো দেখিয়েছে। আমি পরে শুনেছি। আমি হুম, হুম, এখনো হুম। হয়। জুনায়েদ আহমেদ পলক এবং আপনি একসাথে মানে উনি জুনায়েদ পরে আহমেদ অ্যারেস্ট হয়েছেন, আপনি হন নাই। এরকম ব্যাপারটা এসেছিল। আমি কখনো ওখানে যাইনি। These are all মানে ৫ fake. ই আগস্টের পরে আপনি দেশেই ছিলেন। না আচ্ছা, দেশের বাইরে? একটা দেশে ছিলাম। ১ সপ্তাহ দেশে ছিলেন। কয়েক সপ্তাহ। কয়েক সপ্তাহ। আচ্ছা। তার মানে কি আপনি সেপ্টেম্বরে এসে বাইরে সেপ্টেম্বরে বা অক্টোবরের দিকে আমি প্রায় মাসখানেক পরে দেশে এসেছি। দেশের বাইরে গেছেন। আচ্ছা, চরিত্র হনন মানে রাজনীতিকদের চরিত্র হনন এভাবে করা হয়, যেটা আপনি বলছিলেন। আপনি আপনার নিজস্ব বক্তব্যে অনেক ক্ষেত্রেই বলেছিলেন যে তারেক রহমান পলাতক। তারপরে খালেদা জিয়াকে নিয়েও বিভিন্ন কথা বলতেন। তো সেটাকে আপনি কিভাবে মানে বলবেন? দেখুন এখন আমাদের আপনি নিজেও তো দেশের বাইরে আছেন। দেখুন আমাদের একটা পার্টি লাইন আপ ছিল। আমি যেহেতু প্রচার সম্পাদক ছিলাম এবং আমি যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম, আমি পার্টির বিকল্প মুখপাত্র হিসেবে কাজ করতাম। আমাকে তো পার্টি লাইন আপে কথা বলতে হতো। শুধু আমি এইটুকু বললাম যে পার্টি লাইন আপে আমাকে কথা বলতে হবে। পার্টির একটা লাইন আপ থাকে কি বলতে হবে, হ্যাঁ? এবং কখন কোনটা বলতে হবে সেটা একটা লাইন আপ থাকে, একটা ইনস্ট্রাকশন থাকে। তো আমাকে সেই লাইনে সবসময় এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও পার্টি লাইন আপের বাইরেতে গিয়ে উনি কিছু বলতে পারেন না। আর অন্যরা যারা কথা বলেন বিএনপির পক্ষে, তারাও তো পার্টি লাইন আপের বাইরে গিয়ে কোনো কিছু বলতে পারেন না। তাদেরকে বলতে হয়। আপনার কি মনে হয় যে আসলে এগুলো রাজনৈতিক যে কালচারটা চলছে এটা একটা ভুল? মানে এভাবে আমি বলা যে নিজেদেরও তো সেরকম পরিস্থিতি হয়। আমি মনে করি যে দেশে একটা আমাদের যে রাজনৈতিক কালচার এটির পরিবর্তন হওয়া দরকার। এবং হুম, এখন যে রাজনৈতিক কালচার, আপনি আওয়ামী লীগ করলে বিএনপির অ্যা বিয়ে অনুষ্ঠান, মেজবান অনুষ্ঠানে যেতে পারবেন না। আপনি আওয়ামী লীগ করলে বা বিএনপি করলে আপনি আওয়ামী লীগের সাথে মিশতে পারবেন না। এটি তো হওয়া অনুচিত। হুম। আমরা সবাই রাজনীতি করব, একে অপরের বিরুদ্ধে কথা বলব, একে অপরের বিরুদ্ধে যুক্তিতর্ক দিয়ে কথা বলব। দিন শেষে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে থাকব। এটি হওয়া উচিত। হুম। এই যে আপনার কি মনে হয় যে এরকম মানে তারেক রহমান, খালেদা জিয়া সম্পর্কে আপনার অতিরিক্ত বলা হয়ে গেছিল যেগুলো এখন আ দেখুন এই প্রসঙ্গে এখন যেতে চাই না। আ আমি যেটা মনে করি যে আমাদের এমন ভাবে দেশের রাজনীতিটা হওয়া প্রয়োজন। সেটি হচ্ছে আমরা একে অপরের সমালোচনা করব। কিন্তু দিন শেষে আমরা একে অপরের সাথে আমাদের উঠা-বসা থাকবে, চা খাবো। এটি হওয়া উচিত। এটি ছিল আগে রাজনীতিতে। যেটি রাজনীতি থেকে হুম, হারিয়ে
সেটি আমি মনে করি যে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা প্রয়োজন। আ আপনাকে একটা বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে। কিন্তু সেই অনুষ্ঠান দেখে নেতাকর্মী যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের মানে অতিথি হয়ে আসতেন সবসময়। তাদের সাথে আমাদের একটা কানেকশন আমি যদিও এটা অনেকেই ভালোভাবে নেয় না এখন আর। তারপরেও আমাদের সাথে কানেকশন আছে। তো তারা একটা ক্ষোভ প্রকাশ করেছে। তো সেই ক্ষোভটাকে আপনি কিভাবে যে তারা মনে করে যে আপনারা অনেক ভালো আছেন দেশের বাইরে। আনন্দ ফুর্তি করছেন। কিন্তু তারা কষ্ট আছে, তারা খেতে পাচ্ছে না, তারা চলাফেরা করতে পারছে না। তারা মামলা যারা খেয়েছে তারা মামলা সামলাতে পারছে না। এরকম অনেক দুরবস্থা। তো সেই অবস্থাটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? আমাদের নেতাকর্মীরা অবশ্যই অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছে। আমরা নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর নেই। আর খোঁজখবর নেওয়াটা তো সবাইকে বলে মানে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বা পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তো খোঁজখবর নিতে হয় না। খোঁজখবর আমরা হুম, সবসময় নিয়েছি। আমাদের কাছে আমার পরিবারের চেয়েও আমাদের নেতাকর্মীরা হচ্ছে আমাদের মূল পরিবার। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি, পিছনের সারির কর্মী থেকে শুরু করে তারপর আজকে রাজনীতির এই পর্যায়ে এসেছি। আমাদের কাছে দলটাই পরিবার। নিজের পরিবারের চেয়েও দলটাই হচ্ছে মুখ্য আমাদের কাছে সবসময়। এবং এটা আমার পরিবারও জানে। আমার ছেলেমেয়েরা আমাকে কখনো তারা আজকে ২৪ বছর বয়স হয়েছে বড় বড় সন্তানের। তারা আমাকে কখনো পায়নি। সুতরাং অ্যা আপনি যে বিয়ের অনুষ্ঠানের কথা বলছেন, সেটি আমাদের দলের সাধারণ সম্পাদকের ছেলের বিয়ে। হুম। ফারুক ভাই দল ছিলেন। ছেলের বিয়ে। সেখানে প্রায় ১,০০০ দলের নেতাকর্মী গেছে। দলের হুম, ১,০০০ নেতাকর্মী গেছে। আমি ১ম এ বিয়ের অনুষ্ঠানে যেতে চাইনি। আমি বললাম যে বিয়ের অনুষ্ঠানে গেলে মানুষ ছবি তুলবে, মানুষ ছবি তুলে সেটা আপলোড করবে, নানা জনে নানা মন্তব্য করবে, আমি যেতে চাইনি। ফারুক ভাই অর্থাৎ আমাদের দলের সাধারণ সম্পাদক, তিনি আমাকে বহুবার ফোন করেছেন। শেষমেশ উনি যাওয়ার জন্য আমার জন্য লোক পাঠিয়েছেন, গাড়ি পাঠিয়েছেন। এরপর আমি ব্যারিস্টার নিঝুম সহ কয়েকজনের সাথে আলাপ করলাম যে আমি তো যেতে চাইনি কিন্তু ফারুক ভাই তো এরকম আমাকে যাওয়ার জন্য আ বলছেন। তখন বলল যে সবাই যাচ্ছে। অর্থাৎ হুম, লন্ডনে হুম, যারা আছে সবাই যাচ্ছে এবং আমি চাঁদপুর গেছি এবং আমি মনে করি সেটি একটি দলের কর্মীদের মিলন মেলা ছিল এবং সেখানে গিয়ে আমি যেটা দেখেছি যারা সেখানে যায়নি তারা তো জানে না আমি হুম, বাংলাদেশের মন্ত্রী থাকাকালীন কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে যেভাবে দাঁড়াতে পারতাম না ছবি তোলার জন্য যেভাবে চারপাশে ঘিরে ধরতো আমি সেখানে কয়েক ঘন্টা ছিলাম প্রতিটা মুহূর্ত তাই ছিল কমপক্ষে ৬০০-৭০০ মানুষ আমার সাথে ছবি তুলেছে তো সেটি আমার দলের একটা দলের সাধারণ সম্পাদকের ছেলের বিয়ের অনুষ্ঠানে গেছি। তো সেটি তো কোনো অপরাধ বলে আমি মনে করি না। এবং সেটি অনেক জোরাজুরি করার পরে গেছি। সেটি তো কোনো অপরাধ নয়। তাহলে কি বিদেশে এসে আমি লুকিয়ে মুখ লুকিয়ে কেউ না দেখে মতো বসে থাকবো নাকি? আমরা তো হুম। সেটা করা উচিত না। তো তারেক রহমান কি বিয়ের অনুষ্ঠানে যায় না? তাদের সামাজিক অনুষ্ঠানে যায় না? বা বিএনপির নেতারা গত ১৫ বছর যারা বিদেশ ছিল তারা অনুষ্ঠানে যায়নি? বা সুতরাং কারো কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়া সেটি কোনোভাবেই অপরাধ না। তারপরেও আমি যেতে চাইনি। আমি যখন গিয়েছি আমি দেখলাম যে সেখানে সমস্ত নেতাকর্মীরা যাচ্ছে। আমি না গেলে বরং সেটি আমার একটা অপরাধ হবে। যে সমস্ত নেতারা যাচ্ছে, কর্মীরা যাচ্ছে, পার্টির সবাই যাচ্ছে। তো আমি না গেলে বরং আমার উপর একটা ব্লেম আসবে যে সবাই গেছে আমি যাইনি। এবং আমাকে এও বলা হলো যে সেখানে সব নেতা কর্মীরা এবং সেখানে শুধুমাত্র লন্ডনের নয়, সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের নেতারা এসছে। ইউকের বিভিন্ন শাখা থেকে নেতারা এসছে। সবার সাথে আমার দেখা হয়েছে বৈঠক থেকে। আমাকে বলল যে, "সবার সাথে দেখা হবে, কথা বলার সুযোগ হবে। আপনি দলের ১ নম্বর জয়েন্ট সেক্রেটারি। সুতরাং আপনি না আসলে তো এটা হয় না।" সুতরাং সেজন্যই যাওয়া হয়েছে। আর হুম, যারা এগুলো লিখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ ২-১ জন উসকে দিয়েছে, তারপর ওটার সাথে গড্ডালিকা প্রবাহে এটার তো জবাব আমার মনে হয় আমাদের নেতাকর্মীরা সঠিকভাবে দিয়েছে এবং ব্যারিস্টার নিঝুমকে দেখেছি আমি একটা সুন্দরভাবে সেটার একটা জবাব দিয়ে এবং সে বলেছে যে, "আমি ডক্টর হাসান ভাইকে আমি পার্সু করেছি নিয়ে যাওয়ার জন্য।" But it's fact. ট্রু। আমি আরেকটা নিউজ নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে, আওয়ামী লীগের আজকে এই অবস্থার জন্য আপনাদের ৪-৫ জনকে দায়ী করা হয়। তার মধ্যে আপনি এবং জনাব ওবায়দুল কাদেরকে দায়ী করা হয় বিশেষভাবে। তো এই এই ব্যাপারে আপনার কি মতামত? পার্টির হায়ারার্কি যেহেতু আমরা আছি, যেহেতু কাদের ভাই জেনারেল সেক্রেটারি, আমি আ আ জয়েন্ট জেনারেল সেক্রেটারি। তারপর বা অন্যান্য যারা আছেন যে প্রেসিডিয়াম মেম্বার বা অন্যান্য যারা আছে যাদের নামে বলা হয়, এটা পার্টির হায়ারার্কির কারণে বলা হয়। অবশ্যই পার্টির বিপর্যয়ের জন্য তো আমাদের সবাইকেই আমরা আসলে পার্টির যখন বিপর্যয় হয়েছে, আমরা যখন বিপর্যস্ত, এটি তো এজ এ হোল পার্টির দায় অবশ্যই। সেটা তো দায় আমাদের উপর বর্তাবে এটা খুবই স্বাভাবিক। কিন্তু আ আমি তো বলেছি যে আমাদের অনেক কিছু ভুল ছিল। কিন্তু যেভাবে ওই পিন পয়েন্ট করে অমুক হবে দিস ইস অ্যাবসোলিউটলি রং অ্যান্ড বোগাস। হুম, পিন পয়েন্ট করে যেটি বলা হয়। আর আমার কথা বলি, আমি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জুলাই আগস্টের বেশিরভাগ সময় ছিলাম বিদেশে।
আমি আবার বলছি জুলাই আগস্টের বেশিরভাগ সময় আমি বিদেশে ছিলাম। আমি লন্ডন থেকে গেছি ২ তারিখ রাত্রে ফ্লাইটে, ৩ তারিখ সন্ধ্যায় আমি দেশে গিয়ে পৌঁছেছি। আমি ওই সময়টা অর্থাৎ যখন আ আম আ দ্রুত পরিস্থিতি পাল্টাচ্ছিল, তখন পুরো সময়টাই কিন্তু আমি বেশিরভাগ সময় বিদেশে ছিলাম। অর্থাৎ ১০ দিন বিদেশে, ৪-৫ দিন দেশে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাকে আসতে হয়েছে। এবং তখনও এসছি, সেটিও এই আন্দোলনের প্রেক্ষিতে। অর্থাৎ এখানে আমার ইউকের ফরেন মিনিস্টারের সাথে আমার মিটিং ছিল। ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন সেক্রেটারির সাথে আমার মিটিং ছিল। তারপর দি হেগে আ আপনার আ আ আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানের সাথে আমার মিটিং ছিল। এগুলো জুলাই আন্দোলন কেন্দ্রিক বিষয়গুলো ব্রিফ করার জন্যই আমি এসেছিলাম। এবং একই সাথে অ্যাপোস্টাইল কনভেনশন, সেটি জুলাই ৩১ জুলাই আমি সাইন করেছি। আজকে বাংলাদেশের প্রতি বছর ৫০০-৭০০ কোটি টাকা সাশ্রয় হবে মানুষের। এবং আপনি জানেন যে বিদেশে কোনো ছাত্র আসতে হলে, বিদেশে কোনো কেউ চাকরি নিয়ে আসতে হলে, ফ্যামিলি রিইউনিয়ন করতে হলে, তাহলে তাদেরকে আপনার সার্টিফিকেট গুলো বাংলাদেশে টেস্ট করার পর আবার এখানে করতে হতো। এখন থেকে কিন্তু সেটি আর করতে হবে না। এবং সেটির জন্য সাইন করার জন্য ডেট দিয়েছিল ৩১ জুলাই। ৩০ কি ৩১ জুলাই, আমার ডেটটা ঠিক মনে নেই। এবং সেটি মন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে সাইন করতে হয় নিয়ম অনুযায়ী। তো সেইজন্য আমি এসেছিলাম। আমার দেশের আজকে যে অ্যাপোস্টাইল কনভেনশন নিয়ে এই সরকার বলছে আমরা অ্যাপোস্টাইল কনভেনশনে মেম্বার হয়েছি। তোমরা সাইন বাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই পরিস্থিতিতে আমি যাব কিনা। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলল যে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জন্য লাভ হবে, দেশের মানুষের জন্য লাভ হবে। ইউ শুড গো। লাইক এ। তো ওই সময়টা যেই সময়ে পরিস্থিতিগুলো ঘটেছে, ঘটনাগুলো ঘটেছে, তখন আমি বেশিরভাগ ক্ষেত্রে বিদেশ ছিলাম। আচ্ছা ৩ তারিখ সন্ধ্যাবেলায় আমি দেশে গেছি। না, এটা আসলে বলা হয় গত ১৫ বছরের কথাই বলা হয় যে গত ১৫ বছরে আপনাদের হস্তক্ষেপের কারণে আসলে দলের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে নমিনেশন বাণিজ্যের বিষয়টা আ সামনে এসেছে বারবারই। যে নমিনেশন বাণিজ্যের কারণে যোগ্য ব্যক্তিগুলো যোগ্য স্থানে যেতে পারে নাই। যারা যোগ্য এবং দক্ষ না তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এমন কথাগুলো আসে আরকি। হয়েছে, আমি তবে নমিনেশন বোর্ডের মেম্বার না। আমাদের দলের একটা নমিনেশন বোর্ড আছে। সেই বোর্ডের আমি মেম্বার না। এবং নমিনেশনের কথা যেগুলো বলা হয় সেগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে মিটিং হয় এবং নানা রিপোর্ট দিয়ে নমিনেশন দেওয়া হয়। এরপরেও যে ভুল নমিনেশন হয় নাই বা অযোগ্য ব্যক্তি নমিনেশন পায় না তা কিন্তু নয়। অবশ্যই হয়েছে সেগুলো। সেগুলো সব দলের ক্ষেত্রেই হয়। যেগুলো গণসংগঠন সেগুলো সব ক্ষেত্রে হয়। সেটি বিএনপির ক্ষেত্রে হয়, অন্যান্য দলের ক্ষেত্রে হয়। এটি কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন নয় যে এখানে এই ধরনের ভুল হবে না। ভুল হয়, হয়েছে। আওয়ামী বাট লীগের আমি এখন বোর্ডের মেম্বার নই। আওয়ামী লীগের এখন এই পর্যায় থেকে আওয়ামী লীগ আবার কিভাবে রাজনীতিতে আসবে বা দল গোছাবে সেটা কি আদৌ সম্ভব কিনা আপনার কি মনে হয়? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, তিনি দল গুছাচ্ছেন। তিনি প্রত্যেকটি জেলা নয়, একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলছেন, যোগাযোগ রাখছেন, দল গুছাচ্ছেন। তার মনোবল শক্ত আছে। মনে রাখতে হবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধু ২ বার ফাঁসির মঞ্চের কাছাকাছি গেছেন, সেখানেও কিন্তু আপোস করেননি। শেখ হাসিনাও তাই। এবং শেখ হাসিনা অবশ্যই স্বমহিমায় দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগকে এভাবে দমিয়ে রাখা কখনো সম্ভবপর হবে না। হুম, লয়ারের মধ্যে কখন দেয় একটা মানুষ? উকিল নোটিশ দিয়ে কখন দেয়? যখন তার প্রতিবাদের মধ্যে সত্যতা থাকে, তার প্রতিবাদ করার সক্ষমতা থাকে। এমনকি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও যখন এই ধরনের নিউজ ছাপানো হয়েছে, আমি লয়ারের মাধ্যমে প্রতিবাদ দিয়েছি। সুতরাং এই ধরনের বোগাস সংবাদ পরিবেশন করে চরিত্র হনন করা, তো সেটিও আজকে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। আজকে জয় আর পুতুলের বিরুদ্ধে বলা হচ্ছে, টিউলিপের বিরুদ্ধে বলা হচ্ছে। টিউলিপ বাংলাদেশে যায়নি। টিউলিপের আকাশের ঠিকানায় টিউলিপের নামে চিঠি পাঠানো হয়। এবং এই যে টিউলিপকে যেভাবে আপনার হেনস্থা করা হচ্ছে এবং হয়েছে, সেটির হুম। সেটির জবাব তো মাননীয় প্রধান উপদেষ্টা ইউকেতে এসে পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ? এবং এই যে এইভাবে অর্থাৎ পুতুল কখনো বাংলাদেশের এগুলোর সাথে কোনোভাবে নাই। জয় এবং পুতুল দুজনেই। তাদের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা করা হচ্ছে, তো আমরা তো কিছুই না। তো এই ধরনের প্রপাগান্ডা করে আসলে আওয়ামী লীগকে আপনার প্রশ্নবিদ্ধ করা, আওয়ামী লীগ নেতাদেরকে মানুষের কাছে হেয় করা, সেই পরিকল্পনারই একটি অংশ মাত্র এগুলো। সুতরাং এগুলো আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এই প্রতিবাদগুলো ছাপানো হয় না। পত্রিকায় ছাপাতে দেয় না। সাংবাদিকরা চাইলেও তাদেরকে ছাপাতে দেয় না। হুম। ডক্টর হাসান মাহমুদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করব। আপনার শেষ বক্তব্য প্লিজ। প্রথমত আমি মনে করি যে আজকে যেহেতু আপনি একজন সাংবাদিক, বাংলাদেশে আজকে সাংবাদিকতার গণমাধ্যম প্রচন্ড হুমকির মুখে। বাংলাদেশে আজকে মানবাধিকার বলতে কিছু নেই।
কোনো কিছু অবশিষ্ট নেই। এবং আমি মনে করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন অ্যান্ড পলিটিক্স অফ হেট্রেট এটি বন্ধ হওয়া দরকার। পলিটিক্স করলে একে অপরের প্রতি ঘৃণা, পলিটিক্স অফ ডিনায়াল, আমি যা বলবো সেটি অপরপক্ষ সবসময় সেটাকে ডিনাই করা, সেই রাজনীতি, অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন, একে অপরের সাথে কনফ্রন্ট করা, এই রাজনীতির অবসান হওয়া দরকার। পলিটিক্স অফ এঙ্গেজমেন্ট এবং পলিটিক্স অফ আপনার একসাথে সবাই মিলে কাজ করার রাজনীতি এবং দেশকে সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি দরকার। এবং আমি মনে করি যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার দেশে, না হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেভাবেই হোক এইভাবে যদি চলতে থাকে দেশ এগিয়ে, আজকে একদল গেছে চর দখলের যে রাজনীতি, এটি বন্ধ হওয়া দরকার। একদল গেলে আরেক দলকে ঠেঙ্গিয়ে দেশ থেকে মহল্লা থেকে বের করে দিবে, আবার আরেক দল এসে চর দখল করবে, আবার আরেক দল আসবে। এই রাজনীতির চির অবসান হওয়া দরকার। আমি মনে করি সেটি যদি আমরা করতে পারি তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।